একদিকে একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মাথায় নিজের ভোটারদের হাতেই রাস্তায় তাড়া খাচ্ছেন, অন্যদিকে আরেক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী একটিমাত্র ঘোষণা দিয়ে পুরো দিল্লির ক্ষমতা কাঠামোকে নাড়িয়ে দিয়েছেন। দুটো ঘটনা, দুটো রাজ্য, দুটো সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক কৌশল, কিন্তু দুটো মিলিয়ে যে ছবিটা তৈরি হচ্ছে সেটা ভারতের আগামী দিনের রাজনীতির চেহারা পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটলো যে পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়ালো? পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে যে রাজনৈতিক আগুন জ্বলছে তার তাপ এখন রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। ঘটনার শুরুটা খুব পরিকল্পিত ছিল। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরই প্রশাসনিক আদেশের মোড়কে কোরবানির পশু কেনাবেচায় এমন কিছু শর্ত আরোপ করেন যেগুলো বাস্তবে পালন করা প্রায় অসম্ভব। 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না, এই একটি শর্তই পুরো গ্রামীণ পশু বাণিজ্যকে কার্যত অচল করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ পশ্চিমবঙ্গের জলবায়ু আর পালন পদ্ধতিতে একটি গরু 14 বছর বাঁচে কিনা সেটাই প্রশ্ন। প্রশাসনের এই ফতোয়ার পেছনের রাজনৈতিক হিসাব ছিল পরিষ্কার। কোরবানির ইস্যুতে সংখ্যালঘুদের কোণঠাসা করা আর হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখা। কিন্তু এই হিসাবে একটা মারাত্মক গলদ ছিল, আর সেই গলদটাই এখন পুরো পরিস্থিতি উল্টে দিয়েছে। রাজনীতিবিদরা ধর্মের হিসাব কষেন ভোটের ক্যালকুলেটরে, কিন্তু অর্থনীতি কোনো ধর্ম চেনে না, সে চেনে শুধু উৎপাদন, বিক্রি আর মুনাফার চক্র। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটা বিশাল অংশ সরাসরি গবাদি পশুর উপর নির্ভরশীল। গরু পালন থেকে শুরু করে পশু পরিবহন, খাদ্য সরবরাহ, হাটের ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং চামড়া রপ্তানি, এই পুরো সাপ্লাই চেইনে যারা কাজ করে তাদের একটা বিশাল অংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ। একজন প্রান্তিক হিন্দু কৃষকের কাছে তার গরু শুধু একটা প্রাণী নয়, এটা তার সঞ্চয়, তার বীমা, তার শেষ ভরসা। সারা বছর ধার দেনা করে চড়া সুদে টাকা নিয়ে সে গরু পালন করে একটাই আশায়, ঈদের হাটে ভালো দামে বিক্রি হবে। কিন্তু সরকারের এই হঠকারী সিদ্ধান্তে মুসলিম ক্রেতারা যখন ভয়ে হাটমুখী হওয়া কমিয়ে দিলেন, তখন সে কৃষকের সারা বছরের পরিশ্রম রাতারাতি মাটি হয়ে গেল। শুধু কৃষক নন, কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে হাজার হাজার শ্রমিক কাজ করেন। কোরবানির চামড়া সেখানকার কাঁচামালের একটা বড় উৎস, সেটা বন্ধ হলে পুরো রপ্তানি খাতে ধস নামবে। দুধের সরবরাহ, মিষ্টির দোকান, চায়ের ব্যবসা, এমনকি রাস্তার ধারের ছোট খাবার দোকান পর্যন্ত এই চেইনের সাথে যুক্ত। অর্থাৎ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সিদ্ধান্ত একটা পুরো অর্থনৈতিক ইকোসিস্টেমকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে অপ্রত্যাশিত ধাক্কাটা এসেছে যেদিক থেকে তিনি কখনো কল্পনাও করেননি, তার নিজের ভোটারদের কাছ থেকে। ক্ষুব্ধ হিন্দু কৃষক, ডেইরি ফার্মের মালিক এবং চামড়া ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। তাদের দাবি স্পষ্ট, আমাদের ব্যবসা ধ্বংস করে ধর্মের রাজনীতি চলবে না। খবর আসছে, মেদিনীপুর অঞ্চলে মুখ্যমন্ত্রী যখন জনসংযোগে বের হন, তখন ক্ষুব্ধ ব্যবসায়ীরা তার গাড়িবহর ঘিরে ফেলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, নিরাপত্তারক্ষীদের মানববর্ম তৈরি করে তাকে সেখান থেকে সরিয়ে আনতে হয়। যে মুখ্যমন্ত্রী মাত্র 15 দিন আগে বিজয়ের উল্লাসে ক্ষমতায় বসেছিলেন, তিনি এখন নিজের এলাকায় নিরাপদে চলাফেরা করতে পারছেন না। বিজেপির নিজের সমর্থকরা এখন আদালতে গেছেন। তাদের যুক্তি সোজাসাপটা, সরকারি এই আইন এনেছে, সরকারের কারণেই আমাদের ক্ষতি হচ্ছে, তাই ক্ষতিপূরণও সরকারকেই দিতে হবে। এমনকি কলকাতায় দুধ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। আপনার কি মনে হয়, একটি রাজনৈতিক দল যখন নিজের মূল ভোট ব্যাংকের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেয়, তখন সেই দলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়? পশ্চিমবঙ্গে যখন এই ভূমিকম্প চলছে, ঠিক তখনই ভারতের রাজনৈতিক মানচিত্রে আরেকটা বড় পরিবর্তন ঘটে গেছে তামিলনাড়ুতে। থালাপাতি বিজয়, যাকে সিনেমার পর্দায় মেগাস্টার হিসেবে চেনে কোটি কোটি মানুষ, তিনি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্ষমতায় বসেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন যেটা পুরো ভারতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিজয় স্পষ্ট ভাষায় বললেন, কোনো নাগরিকের খাদ্যাভ্যাস বা ধর্মীয় উৎসব পালনের অধিকারে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। কোরবানি শুধু একটা ধর্মীয় আচার নয়, এটা গ্রামীণ অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। এই ঘোষণাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু একটা বিবৃতি নয়, এটা একটা রাজনৈতিক বার্তা, এবং সেই বার্তাটা সরাসরি দিল্লির দিকে। বিজয় বুঝিয়ে দিলেন, ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি দিয়ে হয়তো স্বল্প মেয়াদে ক্ষমতা দখল করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়, অর্থনীতির চাকা সচল রাখতে হয়, আর সেটা করতে গেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার বিলাসিতা সেখানে নেই। তামিলনাড়ুতে তার এই অবস্থানে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু কৃষক দুই পক্ষই স্বস্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার সমর্থনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু এই দুটো ঘটনা পাশাপাশি
পাশাপাশি রাখলে যে বড় ছবিটা ফুটে ওঠে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত, পশ্চিমবঙ্গের ঘটনা প্রমাণ করেছে যে ধর্মভিত্তিক মেরুকরণের একটা সীমা আছে। যখন সেই মেরুকরণ নিজের ভোটারদের পেটে লাথি মারতে শুরু করে তখন ভোটার তার দলীয় আনুগত্যে থাকে না, সে বেঁচে থাকার তাগিদে রাস্তায় নামে। পশ্চিমবঙ্গের হিন্দু ব্যবসায়ীরা আজ ঠিক সেটাই করেছেন। দ্বিতীয়ত, দক্ষিণ ভারতে বিজেপির প্রবেশ এমনিতেই কঠিন। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে তাদের অবস্থান সবসময় দুর্বল ছিল। এখন থালাপতি বিজয়ের মতো একজন জনপ্রিয় নেতা যখন সেকুলার এবং অর্থনীতি বান্ধব অবস্থান নিয়ে দাঁড়ান তখন সেটা দিল্লির জন্য সরাসরি হুমকি। কেন্দ্রীয় সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হলো এই দুটো ঘটনা আলাদা নয়, এগুলো একই সূত্রে গাঁথা। পূর্বে নিজের ভোট ব্যাংক বিদ্রোহ করছে, দক্ষিণে নতুন প্রতিপক্ষ তৈরি হচ্ছে, উত্তর ভারতেও ক্ষোভ জমছে। 2029 সালের নির্বাচনের আগে যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে পুরো রাজনৈতিক ভূগোল বদলে যেতে পারে। আর ঠিক এই জায়গায় একটা বড় প্রশ্ন সামনে আসছে। পরিস্থিতি এখন কয়েকটা দিকে যেতে পারে। প্রথম সম্ভাবনা, শুভেন্দু অধিকারী চাপে পড়ে কুরবানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে, তাহলে তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের একটা অংশ ক্ষুব্ধ হবে, কিন্তু অর্থনৈতিক চাপ কমবে। দ্বিতীয় সম্ভাবনা, তিনি সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে গ্রামীণ অর্থনীতিতে ধস অব্যাহত থাকবে। দুধ সরবরাহ বন্ধের হুমকি বাস্তবায়িত হলে কলকাতায় একটা বড় সংকট তৈরি হতে পারে। চামড়া শিল্পে কাঁচামালের সংকট আরো গভীর হবে। তৃতীয় সম্ভাবনা, কেন্দ্র থেকে হস্তক্ষেপ আসে। দিল্লি যদি মনে করে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি জাতীয় রাজনীতিতে ক্ষতি করছে তাহলে শুভেন্দুর উপর চাপ আসতে পারে। এমনকি নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ভারতের রাজনৈতিক ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী বদলের নজির বিরল নয়। পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র এমন উদাহরণ একাধিক। আর চতুর্থ সম্ভাবনা সবচেয়ে বিপজ্জনক, যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এবং সাম্প্রদায়িক রং পায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো পূর্ব ভারতকে প্রভাবিত করবে। কিন্তু বিশ্লেষকরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিচ্ছেন। এই ঘটনাগুলো শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এর প্রভাব আঞ্চলিক ভূ রাজনীতিতেও পড়ছে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য, বাংলাদেশের সাথে এর সরাসরি সীমান্ত রয়েছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এখন রাজ্যের অভ্যন্তরে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লে সীমান্ত অঞ্চলেও তার প্রভাব পড়বে। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে থালাপতি বিজয়ের অবস্থান আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হচ্ছে। একটি বহু ধর্মীয় দেশের একজন রাজ্য প্রধান যখন সংখ্যালঘুদের অধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নেন সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা দেয়। বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে, নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে সেটা সময় বলে দেবে। পুরো পরিস্থিতি এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক রাজনীতি নিজের ভোট ব্যাংককে গিলে খাচ্ছে। তামিলনাড়ুতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নতুন সমীকরণ তৈরি করছে। পরবর্তী কয়েক সপ্তাহ কি ঘটে সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। শুভেন্দু কি চাপে পিছু হটবেন নাকি আরো কঠোর হবেন? বিজয়ের এই অবস্থান কি দক্ষিণ ভারতে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করবে, আর কেন্দ্র কি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, অর্থনীতি আর ধর্মের রাজনীতি যখন মুখোমুখি দাঁড়ায় তখন শেষ পর্যন্ত অর্থনীতি জেতে। ইতিহাস সেটাই বলে, বর্তমানও সেটাই দেখাচ্ছে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দুর এই সিদ্ধান্ত কি রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ ছিল? আর থালাপতি বিজয়ের অবস্থানকে আপনি কতটা সমর্থন করেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।